একটা খুব কঠিন প্রশ্ন, একদম মন থেকে বলবে, একদম মিথ্যে কথা বলবে না। মানুষ কি এখন আদৌ রেডিও শুনছে আর? আমি শুনি না। আমি শুনি না, মানে আমি যেদিন থেকে রেডিও ছেড়ে দিয়েছি তারপর থেকে আমার খুব একটা শোনার ইন্টারেস্ট আর জাগেনি। আমি 2008-এ জয়েন করি, 2020-তে ছাড়ি। 12 বছর উইথ দ্য সেম কোম্পানি। একটা আলাদাই ভালো লাগা ছিল, সেটা আমি বলবো অবশ্যই। আমি বলবো না যে আমি ছেড়ে দেওয়ার পর রেডিও আর কিছু হয়নি। আমি দীর্ঘদিন যাদেরকে শুনে দেখে বা ইন্সপিরেশন পেয়ে মানে রেডিওর সঙ্গে যুক্ত থাকার আমার আরও ইচ্ছে জেগেছিল, সেই সব মানুষগুলো অনেক পরেই ছেড়েছে, কিন্তু তারাও এটা ছাড়ার সময় বলে দিয়ে গেছে যে রেডিও ইজ এ ডেড মিডিয়াম নাও। রেডিও আমরা শুনি কেন? বেসিক্যালি প্রধান কারণ সবারই গান শোনা, তো সেটার জন্য সো মেনি অপশনস আর দের। তো ওটার জন্য আর শুধু রেডিওর মধ্যে এমন কিছুই নেই যেটার জন্য আমাকে শুধু রেডিও শুনতে হবে। কারেক্ট। আর আমাদের এখানের যে বাংলা রেডিও স্টেশনগুলো, সেখানে তো কোনো বাংলা গান চলেও না। এইটা তো সাংঘাতিক একটা অভিযোগের জায়গা। এটা আমি, কে আমার এই কথাটা কিভাবে নেবে, রাগ করবে না আমাকে গালাগালি করবে না আমাকে ব্ল্যাকলিস্টেড করবে, আমি সত্যি জানি না। আমি এটুকু বলতে পারি, আমি যদি আজকে দিল্লিতে থাকতাম, আজকে যদি আমি মুম্বাইতে থাকতাম, আজকে আমি দক্ষিণ ভারতে থাকতাম, আমি আমার নিজের মাতৃভাষার গান সব থেকে বেশি শুনতে পারতাম আমার রেডিওতে, যেটা একমাত্র কলকাতাতেই হয় না। কলকাতার রেডিও স্টেশনে বাংলা গান বাজবে না কেন? এটার কোনো উত্তর আমাকে আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। তোমার সময় বাজতো না? আমার স্টেশনে তো ভুড়ি ভুড়ি বাজতো। কোন সাল অব্দি তাও বেজেছে? 2020 অব্দি আমি ছিলাম, ততদিন অব্দি তো শুনেছি, শুনিয়েওছি। 2020 পর থেকে শোনা যায়। আমার স্টেশন ছাড়া, আমার আই ওয়াজ উইথ আমার এফএম, আমার স্টেশন ছাড়া আমি জোর গলায় বলতে পারি খুব কম রেডিও স্টেশন, খুব কম, মানে পুরোপুরি বাংলা গানের জন্য এবং স্পেশালি বাংলা সিনেমার গানের জন্য, বাংলা ব্যান্ডের গানের জন্য, বাংলা ইন্ডিভিজুয়ালসের জন্য এত খেটেছে, এত পরিশ্রম করেছে এবং এত জায়গা দিয়েছে। মানে উই হ্যাভ সেপারেট আওয়ার্স, সেপারেট সেকশনস ফর বাংলা সিনেমার গান, বাংলা ব্যান্ডের গান, বাংলা ইন্ডিভিজুয়ালস, বাংলা এপার বাংলা ওপার বাংলার গান। সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশেরও একটা বিরাট ভালো কাজের জায়গা, ভালো গানের তৈরির জায়গা রয়েছে, সেইটা এখানে কোথাও আমরা শুনতে পাই না। আগেও পেতাম না, আগে পেতাম থ্যাঙ্কস টু আমার এফএম, যে যারা বাজিয়েছিল, তারপরে আর কেউ বাজায়নি, মানে সেই সাহসটাই দেখায়নি। এবং আমার ভীষণ অদ্ভুত লাগে এবং একটা দ্বিচারিতা মনে হয় যে আমি বছর শেষে একটা বিরাট ঢাকঢোল পিটিয়ে অ্যাওয়ার্ড করে কতগুলো বাংলা গানের শিল্পীকে পুরস্কৃত করছি, অথচ সারা বছর তাদের গানটা মানে শোনানোর জন্য আমার ন্যূনতম প্ল্যাটফর্মটাও দেওয়ার ক্ষমতা নেই। এটা একটা অদ্ভুত বিচারিতা না, এটা একটা ডুয়ালিটি না? মানে এটা আমি কেন করব? আমি সারা বছর তাদের জায়গা দিই, দিনে 1 ঘন্টা দিই। 24 ঘন্টা রেডিও স্টেশন একটা লাইভ মিডিয়াম যেটা মানুষের কাছে পৌঁছচ্ছে, কোনো না কোনো সময় তো মানুষ 1 ঘন্টা কি দেওয়া যায় না বাংলা গানের জন্য? আমি যে সময় ছোট ছিলাম, সেই সময় মনে আছে যে স্কুল থেকে দৌড়ে দৌড়ে আসতাম এবং রেডিও শুনতাম, এবং রেডিওতে বাজিয়ে অনেক গান হিট করা হয়েছিল। একদম। এছাড়াও অনেক ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট বাংলাতে, তাদের গানও অনেক সময় রেডিওতে শুনিয়ে শুনিয়ে সেই সমস্ত আর্টিস্টদেরকেও না অনেক পরিচিত করে দেওয়া হয়েছিল। বাংলা ব্যান্ড আয়ুব বাচ্চু বাঙালিরা শুনলো কোথায়? বাংলাদেশে গিয়ে তো রেডিও অন করে শুনতে যায়নি। কলকাতার মানুষজন আয়ুব বাচ্চু শুনেছে কোথায়? কলকাতার মানুষজন মাইলস শুনেছে কোথায়? হৃদয়হীনা যে এত হিট হয়েছে কেন? এলআরবির গান কি করে এলো? ওরা এখানে প্রথম এসে অনুষ্ঠানই করেছে এই কারণে যে ওদের গান বাংলায় জনপ্রিয় হয়েছে বলে তারা সেই জায়গাটা পেয়েছে, নাহলে হলো কি করে? আচ্ছা, এখনকার দিনে যারা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট, তাদের তো গান আলাদা করে প্রমোট করার কোনো জায়গা নেই। শুধুমাত্র ইউটিউবই একটা জায়গা যেখানে নিজের গান নিজেরা আপলোড করছে এবং সেভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে। তো তোমার কি মনে হয় যে রেডিওতে যদি গান বাজানো যেত, তাহলে কি এই ইন্ডিপেন্ডেন্ট বাংলা মিউজিকের সিনারিওটা কি আজকের দিন আর একটু বেটার হতে পারতো? এখন আর সেটা হবে না। এখন তো ডিজিটাল মাধ্যম, ডিজিটাল এসে গিয়ে তো আর রেডিওর উপর নির্ভরশীলতাটা কমে গেছে। আমি তো এখন যে কোনো সময় ইউটিউবে সবকিছু অ্যাক্সেস করতে পারি, যে কোনো দেশের গান, যে কোনো ভাষার গান। স্পটিফাই আছে, সো মেনি আদার অপশনস আছে, এত প্ল্যাটফর্ম এসে গেছে, জিও সাভান এসে গেছে। এত প্ল্যাটফর্ম আসার জন্যই অ্যাকচুয়ালি মানে ওই একক নির্ভরশীলতাটা রেডিওর উপর যেটা ছিল আমাদের, সেটা অনেকটা কমে গেছে না? তো সেইটার জন্য আরও বেশি রেডিও কোণঠাসা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। মানে রেডিও এমন একটা মাধ্যম যেটা আমরা আমাদের চোখের সামনে তৈরি হতে দেখেছি, ফ্লারিশ হতে দেখেছি, গোল্ডেন পিরিয়ড দেখেছি, এবং সেটাকে ধীরে ধীরে ডিস্ট্রয় হতেও দেখছি। আচ্ছা, এই আরজিংয়ের পাশাপাশি তুমি এমসিংও করো, মানে স্টেজ অ্যাঙ্কারিং। স্টেজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা পুরো অন্যরকম। আরজিংয়ে তো তোমাকে কেউ দেখতে পাচ্ছে না। যখন স্টেজে করছো তখন প্রচুর মানুষের হাততালি, প্রচুর মানুষেরকে চোখের সামনে দেখতে পাচ্ছ, ইনস্ট্যান্ট একটা রিয়াকশান দেখতে পাচ্ছ। সেইখানে যদি তোমার কিছু স্পেশাল এক্সপিরিয়েন্স থাকে, সেটা একটু শেয়ার করো। আমি তো মানে সঞ্চালনার কাজ করছি, আমি যেটা বললাম, ওয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি তো পকেট মানির জন্য তখন থেকে এমসিইংই করতাম। পাড়ার ফাংশন, কলেজ ফেস্ট, এইভাবে আমার শুরুটা হয় আর কি। তারপর আস্তে আস্তে বড় সুযোগ অনেকই এসছে। আমি সেন্ট্রাল মিনিস্ট্রির জন্য কাজ করেছি, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, মানে তাদের হয়ে কাজ করেছি। রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবের মতন কাজ, মানে বড় ইভেন্টে কাজ করেছি।
আই এম শেয়ারিং স্টেজ উইথ আমাদের এক্স প্রেসিডেন্ট, বাঙালি এক্স প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়। সেটা একটা খুব অন্যরকম অভিজ্ঞতা ছিল, বিকজ প্রচণ্ড সিকিউরিটি প্রোটোকলস, তার মধ্যে দিয়ে সব কিছু করা, মানে অনেক কিছু মানে রুলস অ্যান্ড রেগুলেশনস ছিল, অনেক কিছু আমাকে মানে মেনে নিয়ে সেই প্রোটোকল ফলো করে কাজ করতে হয়েছে, এই সমস্ত ব্যাপার। এছাড়াও মেমোরেবল অভিজ্ঞতা বলতে এই মুহূর্তে যেটা খুব মনে পড়ছে, আমার মনে হয় শেয়ার করাটা খুব দরকার। গত বছর কলকাতায় শর্মিলা ঠাকুর একটি অনুষ্ঠানের জন্য আসেন। শি ওয়াজ আ চিফ গেস্ট ওভার দে, এবং ওই অনুষ্ঠানটি সঞ্চালনা করছিলাম আমি। এবং অদ্ভুত লাগে এটা ভাবতে যে একজন ওই রকম পার্সোনালিটির মানুষ, যিনি মঞ্চে এসে দাঁড়ালে বোধহয় আলো জ্বালতেও লাগবে না, আলোকিত হয়ে যাবে ওনার আলোতে সব কিছু আর কি। উনি স্টেজে অ্যাজ এ চিফ গেস্ট উনি অ্যাওয়ার্ডস হ্যান্ড ওভার করছেন, ওই সময় দাঁড়িয়ে আমি শোটা হোস্ট করছি। সামহাও আমার শাড়ির পিনটা লুজ হয়ে খুলে যায় আর কি, এবং আমি সেটা নোটিসও করিনি। উনি আমার ব্যাকে আসেন, শি ফিক্স আপ দ্য মেস, পুরো দাঁড়িয়ে ব্যাপারটা হ্যান্ডেল করেন অন স্টেজ, এবং তারপর আমার পিঠ চাপড়ে দিয়ে বলেন ওকে ওকে ক্যারি অন, দ্য শো মাস্ট গো অন। আমি জাস্ট কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, এবং আমি ভাবতে পারিনি যে ওই রকম একজন লেজেন্ড অন স্টেজ ওটা নোটিস করবেন অ্যান্ড শি ফিক্স ইট আপ, এবং তারপরই আমাকে মোটিভেট করবেন যাতে আমি কনসিয়াস না হয়ে যাই বা প্যানিক না হয়ে যাই স্টেজে আমার শাড়িটা লুজ হয়ে গেছে ওরকমভাবে বা কিছু। এবং তারপর আই এম দ্য অনলি ওয়ান পার্টিকুলার অনুষ্ঠানে যেখানে শি অ্যালাউ মি টু টেক আ সেলফি উইথ হার, যেখানে অর্গানাইজাররাও আর মানে কিপিং আ অ্যালুফনেস ফ্রম দ্য লেজেন্ড, মানে উনি যাতে বিরক্ত না হন, উনি যাতে কোনো অসুবিধা না পড়েন, সেখানে আই অ্যাম দ্য অনলি ওয়ান যাকে উনি সেলফি দিয়েছিলেন একটা আমার সঙ্গে, অ্যান্ড দ্যাটস দ্য বেস্ট মোমেন্ট আমার জন্য ডেফিনেটলি। আচ্ছা, এতগুলো মিডিয়ামের পর যখন কোভিড এলো, সেই সময় তো তোমাদের পুরো শিফট করতে হলো অনলাইনের দিকে। সেই সময় সেটাকে তোমরা কিভাবে অ্যাডপ্ট করলে, কিভাবে প্রিপারেশন ছিল তোমাদের? এই লাইভে একটা দেখতে পরিষ্কার ঝকঝকে চকচকে দেখতে লাগতে হবে, এবং যে সাউন্ডটা আসছে সেটাও পরিষ্কার থাকতে হবে। সেই প্রিপারেশনগুলো তোমাদের কীরকম ছিল? প্রিপারেশন বলতে প্রথম প্রিপারেশন ছিল হচ্ছে আমাকে একটা রিং লাইট কিনতে হয়েছিল, বাড়িতে আলো সেট আপটা ওরকম ছিল না, তো ওইটা রিং লাইটটা কিনতে হয়েছিল। আর ওয়েব ইভেন্ট করার জন্য বেসিক টেকনিক্যাল যে নলেজটা সেটাও একটু শিখতে হয়েছিল, মানে জুম বা ওই স্ট্রিম ইয়ার্ড যেগুলো থাকে আর কি, আই ওয়াজ নট অ্যাওয়্যার অ্যাবাউট অল দিস থিংস, সেগুলো শিখতে হয়। এবং জিনিসটা খুব মজারও ছিল অ্যাট দ্য সেম টাইম, কারণ আমি কলকাতায় বসে, আমি অ্যাঙ্কার কলকাতার লাইভ, মানে তখন যিশু সেনগুপ্ত দক্ষিণ ভারতের একটা ছবির ডাবিং করছেন, উনি তখন মানে দক্ষিণ ভারত থেকে লাইভ জয়েন করেছেন আমাদের সঙ্গে। একদিকে শান, একদিকে কুমার শানু, একদিকে কবিতা কৃষ্ণমূর্তি, একদিকে উষা উত্থুপ, দে আর মানে জয়নিং দ্য সেশন ফ্রম ডিফারেন্ট স্টেটস, এবং সবাই মিলে একটা ওয়েব ইভেন্ট করছি। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং এবং বেশ চ্যালেঞ্জিং অ্যাট দ্য সেম টাইম, কারণ আমি যেহেতু আগে এরকম করিনি, কিন্তু ভালো হয়েছিল ব্যাপারটা। মানে এটাও একটা নতুন দিক, যে কোনো রকমের ঘটনাই হয়তো মানুষকে আরও অন্য দরজা খুলে দেয়। মানে কোভিড যেহেতু আমাদের স্টেজের দরজাটা দীর্ঘদিন বন্ধ করে রেখেছিল আমাদের জন্য, এবং শুধু যারা সঞ্চালনা করি তারা কেন, মানে যারা টেকনিক্যাল সাপোর্ট, যারা অন্যান্য কাজ করে, ইভেন্ট তো একটা মানে টিম গেম না, এখানে তো অনেকটা বড় ব্যাপার থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে এত মানুষের কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও কিছু অন্তত করতে পারার জন্য একটা ভেতর থেকে এনার্জি আসে, মানে একটা ভালো কাজ করতে পারলে। মানে আমরা যেহেতু কাজের মধ্যে থাকতে ভালোবাসি, তো এটা ডেফিনেটলি আমাদের কাছে একটা চ্যালেঞ্জিংও ছিল এবং আনন্দেরও ছিল অ্যাট দ্য সেম টাইম। আচ্ছা, তুমি অনেকগুলো মিডিয়ামে কাজ করেছো, এমসি করেছো, রেডিও অ্যাঙ্কারিং করেছো, টেলিভিশন অ্যাঙ্কারিং করেছো, অনলাইন পোর্টালেও তুমি লাস্টে অ্যাঙ্কারিং করলে। তুমি পার্সোনালি এই সব কটার মধ্যে কোনটা বেশি এনজয় করেছো? এনজয় আমি সবগুলোই করি, এটা নিয়ে বলবো না যে আমি এটা একটু বেশি এনজয় করি, ওটা কম এনজয় করি। আজকে আমার রেডিওর দুনিয়াটা আমার জন্য হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু যদি আবার কোনো দিন সেই পুরনো দিনটা ফিরে পাই, যদি আবার 2008 থেকে 15 যেটা গোল্ডেন পিরিয়ড আমি কাটিয়েছি, সেখানে যদি আবার আমি টাইম ট্রাভেল করে ফিরে যেতে পারি, তাহলে তো নাথিং লাইক ইট। মানে সেই সময়টা আমি ডেফিনেটলি আবার এনজয় করব। আর আমি আজকে মানে আমি আজকে যেটুকু মানুষের কাছে পৌঁছেছি, যেটুকু আমি করে খাচ্ছি, সহজ কথায় বলতে গেলে, তা সবটাই আমার রেডিওর জন্য। রেডিওর দরজা খুলেছিল বলেই বাকি দরজাগুলো একটা একটা করে আমার কাছে ওপেন আপ হয়েছে। রেডিও থেকে আমার জন্য বিজ্ঞাপন এসছে, রেডিও থেকে আমার জন্য ডাবিং এসছে, রেডিও থেকে আমার জন্য টেলিভিশন এসছে, রেডিও থেকে বড় শো এসছে আমার কাছে। তো আমার রেডিওর স্কুলিংটাই আমাকে আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে, সেটা আমি অস্বীকার কোনো দিন করতে পারবো না। এবং যদি শুধুমাত্র অডিওর দিককার কথা বলি, তাহলে রেডিও একটু হলেও সহজ এই কারণে, কারণ রেডিওতে তোমাকে অন্য কারোর মতো ইনঅ্যাক্ট করতে হয় না। ইউ ক্যান বি ইয়োর সেলফ। তুমি সুমিত, আমি লাবণ্য, আমাকে অন্য কারোর মতো অভিনয় করতে হচ্ছে না। মানে আমার যদি আজকে কাশি হয়, আমি সেটাও মানে আই ক্যান শেয়ার উইথ আদার্স। মানে আমার আজকে কাশি হয়েছে, আমার আজকে গলাটা একটু ডাউন, আমার আজকে এরকম, মানে সেই
ফ্লেক্সিবিলিটিটা রেডিও তোমাকে দেয়, সেই ট্রান্সপারেন্সিটা রেডিও তোমাকে দেয়। বিজ্ঞাপনের ক্ষেত্রে বলবো যে এটা তো একটা ক্লায়েন্ট বেসড জব, সবসময় অন্যের মর্জির উপর একটা নির্ভর করার ব্যাপার থাকে। ডাবিং আমার মতে বলে সব থেকে কঠিন, কারণ সেখানে খুব টাইমিংয়ের একটা ব্যাপার থাকে এবং একটা চরিত্র হয়ে উঠতে হয়, একটা চরিত্রের মতন করে অ্যাক্টিং করতে হয়, সেই চরিত্রটাকে আত্মস্থ করতে হয় এবং সবটাই মানে ড্রামা রেখে, অভিনয়টা বজায় রেখে, অন টাইম ব্যাপারটা অন্য ভাষার যতই করি না কেন, মানে সেইটা আমার মনে হয় ভয়েসের ক্ষেত্রে, মানে শুধু অডিওর ক্ষেত্রে সব থেকে চ্যালেঞ্জিং। টেলিভিশনের যদি কথা বলি তাহলে টেলিভিশন বা স্টেজ যে কোনো লাইভ মিডিয়াম সব থেকে কঠিন, কারণ সেখানে ভুলের জায়গাটা থাকে না। আদারওয়াইজ শুটিং করার ক্ষেত্রে সহজ হয়, কারণ আমরা রিটেক নিতে পারি, সেটা সবসময় একটু হলেও সহজ, কারণ আমি জানি ভুল করলে রিটেক আছে। লাইভ সবসময় কঠিন। ছোটোবেলায় মনে আছে সে সময় অর্কুট ছিল। অর্কুটের সময় আমার একজন বন্ধু হয়েছিল, ভার্চুয়াল বন্ধু, আমার ফার্স্টের দিকের ভার্চুয়াল বন্ধু। তার খুব ইচ্ছা ছিল সে আরজে হবে। তো আমি 2010 সালে এরকম সময় থেকে আমার হোম স্টুডিও, কলকাতায় তখন হোম স্টুডিও কনসেপ্টটাই ছিল না, কেউ জানতো না হোম স্টুডিওটা কী। তো সেই সময় 2010-এ আমি ক্রেসেন্ডো স্টুডিও স্টার্ট করি, এবং যেটা হোম স্টুডিও ছিল। সেই সময় হোম স্টুডিও কনসেপ্টটা মানুষের কাছে মানুষ ভাবতেই পারেনি যে এরকম একটা ছোট ঘরের মধ্যে রেকর্ড করা যায়। সে সময় আলাদা রুম থাকবে, একটা কাঁচের ঘর থাকবে, এরকম কনসেপ্ট ছিল। ওই সময় ওই ভার্চুয়াল বন্ধুটা, যার খুব আরজে হওয়ার ইচ্ছে ছিল, সে ভেবেছিল যে আমার স্টুডিওতে এরকম রেডিওতে যে কথাগুলো শোনা যায় সেই অডিওগুলো আমার স্টুডিওতে রেকর্ড হয় এবং আমাদের মতো স্টুডিওতে রেকর্ড হয় এবং পরে গিয়ে সেটা রেডিওতে চালানো হয়। তার মধ্যে আমি একটা অদ্ভুত প্যাশন দেখতে পেয়েছিলাম, কী করে আরজে হয়। তার ভয়েস স্যাম্পল বিভিন্ন জায়গায় গিয়ে পাঠাচ্ছে রেডিও স্টেশনের, ও আরজেদের সঙ্গে অনলাইনে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। একটা উন্মাদনা যে আমি আরজে হব। এখন তো এসে আর কারোর আরজে হওয়ার প্রবণতা ওরকম নেই যে আরজে হওয়ার জন্য এই উন্মাদনা, এই পাগলামোটা নেই। এখন কোভিডের সময় দেখেছিলাম যে লাস্ট এই রকম জিনিস ভয়েস ওভার এবং ডাবিং আর্টিস্ট ডাবিং ইন্ডাস্ট্রিতে আসার জন্য বা ভয়েস ওভার ইন্ডাস্ট্রিতে আসার জন্য মানুষ তাও চেষ্টা করছে। এখন দাঁড়িয়ে কেউ যদি ভয়েস ওভার বা ডাবিংকে তার কেরিয়ার হিসেবে তৈরি করতে চায়, তাহলে তার কিভাবে এগোনো উচিত? বা যে স্টেজ অ্যাঙ্কারিং করতে চায় তার কিভাবে এগোনো উচিত? প্রথম প্রিপারেশনটাই হওয়া উচিত যে যদি একটু স্টেজ ফোবিয়াটা কাটানো যায়, যদি কারোর থেকে থাকে। মানে আমি 2.5 বছর বয়স থেকে মঞ্চে ওঠা অভ্যেস করেছি, মানে সেটা স্টেজ অ্যাঙ্কার। আমি মঞ্চে তখন আমি অ্যাঙ্কারিং করতে উঠতাম না ডেফিনেটলি, আমার মা আমাকে আবৃত্তি শেখাতো, আমি পারফর্ম করতাম। তো আই ওয়াজ এ পারফর্মার ফ্রম আ ভেরি আর্লি স্টেজ। তো আমার স্টেজ ফোবিয়াটা কোনোদিনই বিরাট কিছু ছিল না, আমার উল্টো দিকে বেশি মানুষ দেখতে ভালো লাগে। মানে আমি মানুষের ভিড়ের মধ্যে থাকার থেকে আমার সামনে প্রচুর মানুষ, এটা আমি এনজয় করি, আমার ভালোই লাগে এটা। মানে আমার খুব একটা অসুবিধা হয় না বা প্যানিক হই না আমি। আমার মানে সেটা বড় অডিটোরিয়াম হোক কি ওপেন এয়ার হোক, হোয়াট এভার ইট মে বি, আমি কয়েক লাখ মানুষের মাঝখানে অনুষ্ঠান করেছি, আমার খুব একটা চাপ হয়নি, কারণ আমি স্টেজ ফ্রেন্ডলি। আমার যেহেতু ছোটো থেকে স্টেজে যাওয়ার একটা অভ্যেস ছিল। বাদ বাকিটা কিছু কিছু জিনিস মানুষের হয়তো একটু হলেও আমার মনে হয় ভগবান প্রদত্ত হয়। তার মধ্যে একটা অন্যতম ব্যাপার হচ্ছে একটু গুছিয়ে কথা বলার একটা প্রবণতা। মানে কথা তো সবাই বলতে পারি, ভগবান যাকে কণ্ঠ দিয়েছে সবাই কথা বলতে পারে, সেটার মধ্যে তো কোনো হাতি ঘোড়া ব্যাপার নেই। বিষয়টা হচ্ছে যে একটু গুছিয়ে কথা বলা, একটু ওয়ার্ড স্টকটা ভালো থাকা, মানে এবং খুব বেসিক কিছু রুল ফলো করার মধ্যে একটা অবশ্যই রয়েছে যে উচ্চারণগত ত্রুটি না থাকা, সেটা যদি থাকে রেকটিফাই অবশ্যই করা, অন্যদেরটা শুনে অবজার্ভ করে সেটাকে রেকটিফাই করা, এবং প্রতিটা কথাকে সমান ওজন দেওয়া। মানে আমি যখন লম্বা টানা কথা বলছি, কোনো কথা যেন আমার খেয়ে না যায়, কোনো কথা যেন আমার জড়িয়ে না যায়, সেই ব্যাপারটা, সেক্ষেত্রে টেক ইউর টাইম। কারণ আমরা যখন পাবলিক স্পিকিংয়ের মতো একটা জায়গায় কাজ করি, হয়তো হতে পারে যে আমি পার্সোনাল লাইফে খুব ফাস্ট কথা বলি, হতেই পারে, মানে কারোর তো স্পিড কম বেশি, ভলিউম আপ ডাউন হতেই পারে। যখন তুমি 5 জনের জন্য কথা বলছো, 5টা মানুষের সামনে কথা বলছো, জানবে সবার শোনার ক্যাপাবিলিটিটা বা সবার অবজার্ভ করার ক্যাপাবিলিটিটা কিন্তু একরকম নয়। তো আমাকে যখন 5 জনের মতন হয়ে উঠতে হচ্ছে, তার মানে আমাকে এমনভাবে কথা বলতে হবে বা এমনভাবে আমার প্রতিটা কথার আমার ওজন থাকবে যাতে সেটা সবাই বুঝতে পারে, যতটা সম্ভব, একবারে না হলেও দুবারে, কিন্তু যাতে সবাই ম্যাক্সিমাম যাতে বুঝতে পারে। সেই জায়গাগুলোকে একটু কনসিয়াসলি টেক কেয়ার করা, এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। একটু মানে ফ্রেন্ডলি নেচারের হওয়াটাও আমার মনে হয় খুব দরকার, কারণ কেউ যদি একটু শাই রিজিড হয় তাহলে পাবলিক স্পিকিং তার জন্য একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠবে। এটা তো বললে স্টেজ অ্যাঙ্কার। আর যারা ডাবিং করতে চায়, মানে ওই যে আর্টিস্টটাকে রেপ্লিকেট করছে, তাদের কি কি প্রিপারেশন নিতে হবে? ক্যারেক্টারটা ডাবিংয়ের ক্ষেত্রে আমি বলবো যারা ছোটোবেলা থেকে একটু নাটক করে, একটু আবৃত্তি করে বা শ্রুতি নাটক করতে ভালোবাসে বা শ্রুতি নাটক শোনে প্রচুর, তাদের জন্য ডাবিং করাটা সহজ হয়ে যায়। তো কেউ যদি পার্টিকুলার ডাবিংয়ের জন্য ইন্টারেস্টেড হয় তাহলে সেগুলো শুনতে পারে বেশি করে, তাতে তার এক্সপোজারটা আরও বাড়বে।
হুম। আর ভয়েস ওভারের ক্ষেত্রে যখন একজন অ্যাডভার্টাইজমেন্টের ভয়েস ওভার করছে তখন তার কি প্রিপারেশন নেওয়া উচিত? বিজ্ঞাপনের ক্ষেত্রে যেটা বেশি সব থেকে চ্যালেঞ্জিং হয়, দ্যাট ইজ টাইমিং। 10 সেকেন্ড, ইউ হ্যাভ টু ফিনিশ উইদিন 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 15 সেকেন্ড। মানে টাইমিংটা তো আমি ন্যানো সেকেন্ডও এদিক ওদিক করতে পারবো না। দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। তো এখানে আবার যাদের খুব দ্রুত কথা বলার অভ্যেস নেই, তাদের আবার সেটাকে শিখতে হয়, সেটা একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। হুম। আচ্ছা, এই ডিজিটাল স্পেসে আজকে তো সবাই কন্টেন্ট ক্রিয়েটার, সবাই কন্টেন্ট ক্রিয়েট করছে, সবাই কন্টেন্ট বানাচ্ছে যে যার মতো করে। তোমাকে কি আমরা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দেখতে পাবো, বা তোমার পার্সোনালি কী ধরনের কন্টেন্ট বানানোর ইচ্ছে আছে, বা কী ধরনের কন্টেন্ট তুমি বানাচ্ছ? আমি খুব সত্যি কথা বলতে ডেলি ভ্লগ বা এই ধরনের নানা রকম জিনিস টিনিস খুব যে আমি এটা করে উঠতে পারি বা আমার করতে ইন্টারেস্টেড লাগে এমন নয়। কারণ আমি অ্যাজ এ পার্সন, আমার মনে হয় ব্যক্তিগত একটা জীবনের একটা পরিসর আছে, যেটা ব্যক্তিগত থাকাই ভালো। তার মধ্যে সবাই ঢুকে পড়লে খুব বিরক্তির জায়গায় চলে যায় সেটা। মানে আমার ব্যক্তিগতভাবে যারা করে তারা, আমি বলবো হ্যাটস অফ টু দেম। এটা ভীষণ বড় চ্যালেঞ্জ যারা ডেলি ভ্লগ আপলোড করে, প্রতিদিন কন্টেন্ট শ্যুট করা, প্রতিদিন টাইমে এডিট করা, প্রতিদিন সেটাকে আপলোড করা। ওরে বাবা রে, মানে আমি কোনো দিন পারবো না। মানে প্রথম কথা, আমার অত মানে এনার্জি নেই। আমার একটা সেফ জোন আছে, আমি ওর মধ্যেই থাকতে আপাতত ভালোবাসছি। আমি জানি না, আই ডোন্ট নো অ্যাবাউট ফিউচার। কোনো দিন যদি কিছু মনে হয় করার, করতেও পারি, তবে সেটা ডেফিনেটলি ট্রাভেল রিলেটেড কিছু হলে আমি খুশি হব। হুম। আচ্ছা, তুমি অ্যাঙ্কারিংয়ের পাশাপাশি বিজনেসও করছো, তোমার একটা ক্যাফে আছে। তো এরকম অ্যাঙ্কারিং করতে করতে এরকম একটা মিডিয়া পার্সোনালিটি থাকার পরে আর একজন মেয়ে হয়ে তোমার এই ক্যাফের আইডিয়াটা কী করে এলো? জেনারেলি মেয়েরা বিজনেসের দিকে খুব একটা বেশি যায় না, বা মেয়েরা বিজনেসের দিকে গেলে জেনারেলি টি শার্ট বা মেকআপ কাইন্ড অফ জিনিসের দিকে বেশি প্রেফার করে। তোমার হঠাৎ করে আইডিয়া এলো কেন যে ক্যাফেই খুলবো? ক্যাফেটার আইডিয়া আমাকে দেখলেই বুঝতে পারবে মানুষ, আমি যদি খেতে ভালোবাসি। তো আমার মনেই হয়েছিল যে আমার তখন রেডিও ছাড়ছি আমি এরকম একটা সময়, আমার মনে হচ্ছিল আমার একটা এঙ্গেজমেন্ট দরকার, যেখানে আমি রেগুলার যেতে পারি বা যেই জায়গাটার মধ্যে দিয়ে মানুষের সঙ্গে আবার কানেক্ট করতে পারবো। তো আমি নিজের ক্যাফেতে গিয়ে তো নিজে রান্নাবান্না করি না, তো সেখানে মানুষজন আসে, তাদের সঙ্গে আমি ইন্টারাক্ট করি, কথা বলি, ভালো লাগে, সেটার একটা ভালো লাগার জায়গা। এবং ক্যাফেতে মানুষ কী করতে আসে, মানে মোস্টলি তো রিল্যাক্স করতেই আসে। ক্যাফে তো আর ঠিক পাইস হোটেল না যে এলাম ঝটঝট খেয়ে চটচট বেরিয়ে গেলাম। মানুষ একটু বই পড়ে, একটু গান শোনে, একটু আড্ডা মারে, একটু প্রেম করে। তো ক্যাফেটা একটা ওরকম জায়গা, সেখানে একটু মানুষ রিল্যাক্স মোডে আসে। তো সেইখানে আমার মনে হয়েছিল আমি একটু এঙ্গেজ থাকলে আমিও ভালো থাকবো, নতুন নতুন মানুষ দেখতে পাবো। কারণ রেডিওর মতো এখানেও প্রতিদিন গড়ে 5টা নতুন মানুষ আসার একটা হাই সম্ভাবনা। সেটা মনে হয়েছিল প্রথম কারণ। দ্বিতীয় কথা মনে হয়েছিল, আমি যেহেতু নর্থ কলকাতায় থাকি, ওখানে ক্যাফের সংখ্যাটা অত্যন্ত কম। ওইখানে একটু কিছু হলে মানুষ একটু বসার জায়গা পাবে, একটু এক্সপোজার পাবে, একটু ওখানকার মানুষজনকেও একটু কন্টিনেন্টাল টেস্ট করাতে পারবো। তো সেইটা ভেবে তখন ক্যাফের জন্য এগিয়েছিলাম।